টেট আর এসএসসি শব্দ দেখলে মনে হয় যে পাশেই হয়তো দুর্নীতি লেখা আছে। নেটই বলুন আর নিটই বলুন, সেখানে দুর্নীতি হয়েছে সেটা পরিষ্কার। উপর মহলের হাত না থাকলে এগুলো কোনোভাবেই সম্ভব নয়। এই দেশের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যে যথেষ্ট বিড়ম্বনায় এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা বোঝাই যাচ্ছে। সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের যে বিশ্বাস, এই বিশ্বাসটিকে চির ধরাতে চাইছেন। সেক্ষেত্রে আমি বলবো অনেকটা সফল হয়েছেন কি রাজ্য কি কেন্দ্র। এই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তৎকালীন সময়ে ছিলেন তিনি কিন্তু জেলে। আমি জানি না এই দুর্নীতির তদন্ত যদি সঠিক হয় কোন মন্ত্রী জেলে যাবেন কিনা। নিট মামলার যে দুর্নীতি, সে দুর্নীতি কিছুতেই শেষ হতে চাইছে না। তারই মধ্যে কেন্দ্রের তরফ থেকে দাবি করা হচ্ছে যে খুব একটা বড় মাপের দুর্নীতি হয়নি, যা হয়েছিল তা স্থানীয় স্তরেই হয়েছিল। সুপ্রিম কোর্টকে এরকম ভাবে তারা বারে বারে জানাচ্ছে। হলফনামা জারি করা হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। বলা হচ্ছে যে মামলা যে স্থগিতাদেশ 18 জুলাই অব্দি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার হবে। তো এই কেন্দ্রের যে এরকম ভূমিকা, কি বলবেন এই নিয়ে? দেখুন, এই যে নেটই বলুন আর নিটই বলুন, উভয় ক্ষেত্রেই বিশেষ করে যে চিকিৎসকদের যে প্রবেশিকা পরীক্ষা চিকিৎসক হওয়ার জন্য আন্ডার গ্রাজুয়েট, সেখানে দুর্নীতি হয়েছে সেটা পরিষ্কার। তার কারণ যাদের নাম্বার বাড়ানো হলো তারা কিন্তু সকলেই পরীক্ষায়, যখন নতুনভাবে পরীক্ষা কন্ডাক্ট করা হলো, তারা কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার করলেন না। সময় নষ্টের জন্য তারা নাম্বার পেয়েছিলেন। দ্বিতীয় হচ্ছে প্রশ্ন ফাঁস নিয়ে আপনি যদি দেখেন যে সঠিকভাবে তদন্ত হলো না। এই সমস্ত ঘটনাগুলোকে যদি আপনি পরপর সাজান তাহলে এটা আপনি একটা নির্দিষ্টভাবে একটা জায়গায় পৌঁছবেন, সেটা হলো উপর মহলের হাত না থাকলে এগুলো কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা, প্রশ্ন ফাঁস নিয়ে কেন তদন্ত প্রক্রিয়া খুব বেশি দূর আগালো না? কেন এতজন একসঙ্গে সম্পূর্ণ নাম্বার পেল যেগুলো প্রতি বছর এর আগের বছরগুলোতে হয়নি? কেন সময় নষ্টের জন্য নির্দিষ্ট কিছু ক্যান্ডিডেটদের নাম্বার বাড়ানো হলো, নাম্বার দেওয়া হলো তাদের, পরবর্তীতে নতুন করে এক্সাম কন্ডাক্ট করার সময় তারা কেন সেই এক্সামিনেশনে অ্যাপিয়ার করলেন না? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাচ্ছে। আর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা সম্ভব হবে তখন যদি সঠিকভাবে তদন্ত হয়। আমি মনে করি এই নিটে সঠিকভাবে তদন্ত হওয়া উচিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে এই দুর্নীতি, আমি এটা দুর্নীতিই বলবো, সেই দুর্নীতিতে বড় মাথাও পাবেন এবং সেটা একেবারেই ওই স্থানীয় স্তরে কখনোই এটা হওয়া সম্ভব নয়। তার কারণ এই ডিসিশন কে নিল? এনটিএ কে এই ডিসিশন নিতে কে প্রভোগ করলো? কারা এই ডিসিশন নিতে বলল? নাকি শুধুমাত্র এনটিএ নিজের স্বতঃপ্রণোদিতভাবে এই ডিসিশন নিল? এনটিএ কিভাবে এই এক্সামগুলো কন্ডাক্ট করলো? এই প্রশ্নগুলো থেকে যাবে এবং এই প্রশ্নের উত্তর একমাত্র তদন্তেই পাওয়া সম্ভব এবং সেটা সঠিকভাবে তদন্ত পাওয়া সম্ভব। এবং আমি মনে করি এই মামলায় কোর্ট মনিটর তদন্ত হওয়া উচিত। এই ঘটনায় পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে দেখা গেল পরীক্ষায় বাতিল করে দেওয়া হলো, এই সিদ্ধান্ত কি ঠিক? কি মনে করুন? দেখুন, এটা হয়তো সাময়িকভাবে হয়তো কিছু যারা প্রস্তুতি নিয়েছিল তাদের হয়তো সাময়িকভাবে খারাপ লাগতে পারে, কিন্তু যেখানে পরীক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ সেখানে পরীক্ষা বাতিল হয়ে নতুন করে পরীক্ষা নেওয়াটাই আইনগত পদ্ধতি। মানুষের কিন্তু এই এনটিএ এর প্রতি বিশ্বাস আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এরকম একটি কেন্দ্রীয় সংস্থা যারা অত্যন্ত ক্রুশিয়াল রোল প্লে করে দেশ গঠনের ক্ষেত্রে, আমি দেশ গঠনের ক্ষেত্রেই বলবো। তার কারণ দেখুন, আগামী দিনে যারা চিকিৎসক হবেন তাদের প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনিও তার পেশেন্ট হতে পারেন, আমিও তার পেশেন্ট হতে পারি। আমি জানি না যারা ধরুন, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই 2 নম্বরই পদ পেয়ে যারা ধরুন চিকিৎসক হবেন, তারা কোন মানসম্পন্ন চিকিৎসক হবেন? এবং তাদের হাতে আপনাকেও চিকিৎসা করতে হতে পারে, আমাকেও চিকিৎসা করতে হতে পারে। ফলে আপনার আমার ভবিষ্যৎ যাদের উপর নির্ভর করছে তাদেরকে যদি এইভাবে ত্রুটিপূর্ণ পদ পেয়ে তাদের চিকিৎসক হিসেবে নির্বাচিত করা হয়, চিকিৎসক হিসেবে তাদের পেশা, চিকিৎসার মতো একটা মহান পেশাকে পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। উচ্চ স্তরের তো একটা মদত রয়েছে, তার পাশাপাশি যে সকল পরীক্ষার্থীরা এই কর্মকাণ্ডের সঙ্গে বা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত? আইনগত ব্যবস্থা নেওয়া উচিত নিশ্চিতভাবেই। দেখুন,
এদের বিরুদ্ধে অবভিয়াসলি দুটো দিক আছে। এক হচ্ছে সেটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিংস, সেটা অবশ্যই হওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে এই যে যারা পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষা কন্ডাক্ট করছেন, তাদের পক্ষ থেকেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের পরীক্ষা যারা ম্যাল প্র্যাকটিস করছেন, এই ম্যাল প্র্যাকটিসে যারা করছেন তারা যাতে পরীক্ষায় অ্যাপিয়ার না করতে পারেন সেই জন্য বন্দোবস্ত করা উচিত, এবং সেটা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, আমরা রাজ্য সরকারের তরফ থেকে যে সকল চাকরির নিয়োগ দুর্নীতি দেখেছি যে সেগুলো মানে সীমা ছাড়িয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রেরও সেই একই হাল। কোথায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি মনে হচ্ছে? এই দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে যথেষ্ট বিড়ম্বনায় এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা বোঝাই যাচ্ছে। এবং এর পিছনে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে একটা কর্পোরেট মদত, একটা এই যে শিক্ষা মাফিয়া, স্বাস্থ্য মাফিয়াদের একটা মদত রয়েছে, এবং এই যে ব্যবস্থাটিকে একটা বেসরকারীকরণের একটা পথকে প্রশস্ত করার পদক্ষেপ বলে আমার মনে হয়েছে। কেন কথা বলছি? দেখুন, রাজ্যের ক্ষেত্রে দেখুন শিক্ষায় পর্বত প্রমাণ দুর্নীতি, কেন্দ্রের ক্ষেত্রেও দেখুন শিক্ষায় দুর্নীতি, এই যে স্বাস্থ্য শিক্ষায় যে দুর্নীতি, সেটা পরিষ্কার করে দিচ্ছে যে আসলে এরা সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটিকে চিড় ধরাতে চাইছেন, এবং সেক্ষেত্রে আমি বলবো অনেকটা সফলও হয়েছেন, কি রাজ্য কি কেন্দ্র। দেখুন, সাধারণ মানুষের কি, আপনাকে যখনই এনটিএ বলছি আপনার মনে কিন্তু এখন আসছে নিট, সেখানে দুর্নীতি, নেট বাতিল, একটার নিট পিজি বাতিল, একটার পর একটা পরীক্ষা বাতিল, দুর্নীতি, এগুলো মাথায় আসছে। অর্থাৎ সেই সংস্থাটির প্রতি আপনার একটা অবিশ্বাস তৈরি হচ্ছে। এই রাজ্যের ক্ষেত্রেও তাই। টেট এসএসসি এটা বললে আপনার মনে এখন আর একটা পরীক্ষা মনে হয় না, এটা মনে হয় একটা দুর্নীতি বলছে। আপনাকে হঠাৎ করে কেউ যদি বলে পশ্চিমবঙ্গের টেট এসএসসি, আপনার মাথায় কি আসবে? দুটো পরীক্ষা নয়, আপনার মাথায় আসবে দুর্নীতি। টেট এসএসসি শব্দটা তো আমাকে কালকে একজন বন্ধু বলছিল, এখন টেট আর এসএসসি শব্দ দেখলে মনে হয় যে পাশেই হয়তো দুর্নীতি লেখা আছে। আচ্ছা, এই রাজ্যের শিক্ষামন্ত্রীও রাজ্যের শিক্ষার যে দুর্নীতি সে নিয়ে সেভাবে সোচ্চার হননি, বা কোন রকম ভাবে সেরকম মন্তব্য বা তার কোনো সিদ্ধান্তও নেননি। পাশাপাশি এই কেন্দ্র স্তরে নেট রিট নিয়ে যে দুর্নীতি, দুটো বিষয় হলো, সেখানে আমরা শিক্ষামন্ত্রীকেও দেখলাম না। এই রাজ্যের যিনি শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, যিনি সদ্য হলেন, তারও কোন রকম কোনো প্রতিবাদ দেখলাম না। দেখুন, এই রাজ্যের যিনি শিক্ষামন্ত্রী তৎকালীন সময়ে ছিলেন তিনি কিন্তু জেলে। যিনি এই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন পরেশ অধিকারী, সে তার নিজের মেয়েকে চাকরি দিয়েছিল। মানে যখন চাকরি পায় তখন তিনি প্রতিমন্ত্রী ছিলেন না, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছে, আরে বাবা আমার ক্যাবিনেটে তো রত্ন রয়েছে, তাকে শিক্ষা প্রতিমন্ত্রী বানিয়েছিল। আমি জানি না এই দুর্নীতির তদন্ত যদি সঠিক হয় কোনো মন্ত্রী জেলে যাবেন কিনা, কিন্তু যদি যান আমি অবাক হব না। আমি মনে করি এই ধরনের দুর্নীতি কখনোই উচ্চ মহলের তাদের সাই ছাড়া কখনোই সম্ভব না। কেন্দ্রীয় স্তরে কি সেভাবে তদন্ত হবে নাকি ধামাচাপা পড়ে যাবে? কি মনে হয়? আমি আদালতের উপর বিশ্বাস রয়েছে। আদালত যদি কোর্ট মনিটর তদন্ত করান বা কোনো বিশেষভাবে টিম তৈরি করে দিয়ে তদন্ত করান, আশা করি সেক্ষেত্রে তদন্ত সঠিক হবে, এবং সেটাই হওয়া উচিত। সেটা যদি না হয়, কোনো না কোনো সংস্থার প্রতি তো আপনাকে বিশ্বাস রাখতেই হবে। ফলে সেটা যদি না হয় তাহলে সেটা আমাদের জানতে হবে গণতন্ত্রের লজ্জা, গণতান্ত্রিক ব্যবস্থাপনাটা দুর্বল হবে। মানুষ যখন এই ব্যবস্থাপনার প্রতি অবিশ্বাস তৈরি হবে, এই ব্যবস্থার যারা বিগেস্ট বেনিফিশিয়ারি বিপদ তাদের, সাধারণ মানুষের নয়। সাধারণ মানুষের এই বিপদটা সাময়িক, কিন্তু যারা এই বিপদটা তৈরি করছেন তারা ভাবছেন আমরা এর ফলে বেনিফিটেড হচ্ছি, আমরা আর্থিকভাবে বেনিফিটেড হচ্ছি, কিন্তু বিপদ তাদের। আপনি তো আজকে আর্থিকভাবে বেনিফিটেড হচ্ছেন, সাধারণ মানুষের যদি যখন এই প্রতিষ্ঠানগুলোর প্রতি বিশ্বাস হারিয়ে যাবে সেদিন কিন্তু আপনি বিপদে পড়বেন, যারা আজকে বেনিফিশিয়ারি।